নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাতাসে যুদ্ধের দামামা, কিন্তু প্রশ্ন হলো যুদ্ধ আদৌ হবে কিনা। দেখুন, আন্তর্জাতিক মহল অনেক রকম উপদেশ দিচ্ছে, কিন্তু আমরা উপদেশ চাই না, আমরা সহকারী চাই। আটলান্টিকের ওপার থেকে বসে দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের প্রকৃত চেহারা অনুধাবন করা সম্ভব নয়, এই বাস্তবটা বুঝছেন না অনেকে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্ব্যর্থহীনভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার অবস্থানের জন্য সমর্থন জানিয়েছেন। রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, অজিত দোভাল ছিলেন সেই বৈঠকে। অনেকে বলছেন যে নতুন সিবিআই চিফ কে হবেন সেই নিয়ে বৈঠক, সেটা অবশ্যই ছিল আলোচ্য সূচিতে। কিন্তু একই সঙ্গে পেহেলগাম পরবর্তী ভারতের অবস্থান কি, ভারত কিভাবে প্রত্যাঘাত করবে, এ সম্পর্কে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়েছে। কারণ দেশের সামনে এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ, কিভাবে প্রত্যাঘাত করা যায়। 7ই মে সব জায়গায় মক ড্রিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মানে বিমান হানা হলে কিভাবে সাইরেন বাজাতে হয়, কিভাবে ব্ল্যাকআউট করতে হয়, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যাতে না হয় সেজন্য কি কি উদ্যোগ নিতে হয়। 54 বছর বাদে এই মক ড্রিল হচ্ছে। দেখুন, ভারত পাকিস্তান যে কটা যুদ্ধ হয়েছে, প্রথম থেকেই পাকিস্তান কিন্তু আক্রমণ চালিয়েছে। সেটা 48 সাল বলুন আর সর্বশেষ কারগিল বলুন। এমনকি 71 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধেও পাকিস্তান হানা দিয়েছিল পশ্চিম ভারতে। একবার তো লখনৌতে ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালায়। ভারত প্রথমে আক্রান্ত হয়ে আত্মরক্ষার জন্য অভিযান চালিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে, এটা ঐতিহাসিক সত্য। এখন পাকিস্তান যে রোগ স্টেট, এটা নিয়ে কারুর মনে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। আর কারুর মনে যদি সন্দেহ থেকেও থাকে, আমি তাকে বলবো তিনি বাস্তব জ্ঞান রহিত বা ইচ্ছাকৃতভাবে সত্যির থেকে চোখ বন্ধ করে আছেন। রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের 5 জন স্থায়ী সদস্য, 10 জন অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্যদের রোটেশন হয়। এবার পাকিস্তান আছে, কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেও কিন্তু টেনশন ডিএসকালেট হবে না। টেনশন ডিএসকালেট তখনই হতে পারে যখন পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে সদর্থক পদক্ষেপ নেবে, লোক দেখানো পদক্ষেপ নয়। হাফিজ সঈদ, জাকিউর রহমান লখভি, দাউদ ইব্রাহিমকে ভারতের হাতে প্রত্যর্পণ করবে, সমস্ত রকম টেরর ইনফ্রাস্ট্রাকচার ভাঙবে এবং টেরোরিজমকে আর্থিক সহায়তা করা বন্ধ করবে। কিন্তু সেটা পাকিস্তান করবে না, কারণ পাকিস্তান একটি দুর্বৃত্ত রাষ্ট্র এবং বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তিনি কি বলবো, রিলিজিও ন্যাশনালিজমের প্রবক্তা। তো তিনি দ্বিজাতি তত্ত্বের কথা উল্লেখ করে কেন ভারত পাকিস্তানের সহাবস্থান সম্ভব নয় কিছুদিন আগেই বলেছেন। তার 1 সপ্তাহের মধ্যে পেহেলগামে পর্যটকদের উপর, হিন্দুদের উপর জঙ্গিদের হামলা হয়েছে। এই যে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে ওই পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা ঘুরিয়ে দেখিয়েছেন, বলছেন সবুজ ঘাস, নীল আকাশ, স্নো ক্যাপ মাউন্টেন, এখানে কোথায় টেরোরিজম, এখানে কোথায় জঙ্গিদের ঘাঁটি। এইসব কন্ডাক্টেড মিডিয়া ট্যুর কিরকম হয় সে সম্পর্কে আমার সম্যক অভিজ্ঞতা আছে। অর্থাৎ পাকিস্তান দেখাতে চাইছে তারা সন্ত্রাসবাদী আক্রান্ত, তারা সন্ত্রাসবাদ এক্সপোর্ট করে না। ওই যে স্কাই নিউজের যে অ্যাঙ্কারের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিলাবল সাক্ষাৎকার দিয়েছেন, ইয়ালদা হাকিম, তার সঙ্গে রাজদীপ সরদেশাইয়ের একটা কনভারসেশন শুনছিলাম।
ইয়ালদা নিজেই বলছেন এই যে কঠিন পরিস্থিতিতে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিংস ফর দ্য লাস্ট 3 decades, she was simply dumbfounded, বিস্ময়ে হতবাক হয়ে গেছেন যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই ক্যান্ডিড কনফেশনে কোন সময় করছেন, যখন ভারত এবং পাকিস্তানের সম্পর্ক সরু সুতোর উপর ঝুলছে। এখন প্রশ্ন হলো, হামলা কিন্তু পাকিস্তান করবে। পাকিস্তান যেভাবে নিউক্লিয়ার থ্রেট দিচ্ছে, আবার একই সঙ্গে নিউক্লিয়ার থ্রেট দিচ্ছে, আবার রাষ্ট্রপুঞ্জে গিয়ে বলছে ডিএসকালেট করো, যুদ্ধ যাতে না হয়। আসলে পাকিস্তানের সিভিলিয়ান গভর্নমেন্টের হাতে তো রাশ নেই। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পাকিস্তানের আইএসআই চিফ, সাধারণত অবসরপ্রাপ্ত জেনারেলদের ওই পদে নিয়োগ করা হয়। অর্থাৎ আসিম মুনির ইসলামাবাদের উপর পূর্ণ কর্তৃত্ব কায়েম করেছেন এবং আগামী দিনে তিনি শাহবাজ শরীফকে সরিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতি হবেন, ঠিক যেভাবে পারভেজ মুশারফ কার্গিল যুদ্ধের পর নওয়াজ শরীফকে হটিয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। এই অত্যন্ত অ্যাম্বিশাস এবং সাম্প্রদায়িক পাকিস্তানের সেনাপ্রধানের পরিকল্পনা এটাই। এখন পাকিস্তান কিভাবে আক্রমণ করতে পারে? আমাদের অনেকের ধারণা যে সরাসরি আক্রমণ পাকিস্তান করতেই পারে, কিন্তু সেটা জম্মু কাশ্মীর সেক্টরে করবে না, এমন জায়গায় করবে যেটা ভারতীয় গোয়েন্দারা জানেন, ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত আছে যে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য। আর নন স্টেট অ্যাক্টরকে দিয়ে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে হামলা করতে পারে পাকিস্তান। সেই জন্যই আইএসআই এর কর্তারা তো বাংলাদেশ ঘুরে গেছেন। আনসার আল্লাহ বাংলার প্রধান কুখ্যাত সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানির সঙ্গে বৈঠক করেছেন। রংপুরের কাছে লালমনিরহাটে পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পাকিস্তান রিনোভেট করতে চাইছে, ওখানে আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হবে এবং রংপুরের ওই লালমনিরহাট থেকে আমাদের চিকেন নেকের দূরত্ব 20-22 কিলোমিটার। যেভাবে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা হুমকি দিচ্ছেন যে 7 সিস্টারকে দখল করে নেওয়ার, আমাদের মিলিটারি এস্টাবলিশমেন্ট, ইন্টেলিজেন্স এস্টাবলিশমেন্টের ধারণা পাকিস্তান বাংলাদেশের মাটিকে ব্যবহার করে নন স্টেট অ্যাক্টরদের কাজে লাগিয়ে এই কাণ্ডটা ঘটাবে। অর্থাৎ দেখুন, পাকিস্তান সেনাবাহিনী তো বাংলাদেশের মাটি থেকে অভিযান করতে পারবে না, কিন্তু পাকিস্তানের মদতে যারা ওখানে বাড়ছে, মানে গোকুলে যারা বাড়ছে, তারাও কিন্তু ইকুয়ালি ইকুইপড। এবং বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল, তাই বাংলাদেশে দুর্বল সরকার বলে কিছু নেই। এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থক পাকিস্তানপন্থী জামাতে ইসলামী, অন্যান্য র্যাডিক্যাল ইসলামিস্ট দলগুলো, যারা বাংলাদেশের অস্তিত্বই মানে না, যারা মনে করে বাংলাদেশের সৃষ্টির জিন্নাত দ্বিজাতি তত্ত্বকে ব্যর্থ করেছে, সেই ব্যর্থতা অতীত ইতিহাসকে মুছে ফেলে তারা নতুন ইতিহাস রচনা করতে চায় এবং বাংলাদেশকে তারা পাকিস্তানের কলোনিতে রূপান্তরিত করতে চায়, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। তাহলে বাংলাদেশের মাটি এখন জঙ্গি জেহাদিদের স্বর্গরাজ্য এবং পাকিস্তান এস্টাবলিশমেন্টের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূসের মাখামাখি আমরা দেখেছি। 15 বছর বাদে পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ ঢাকা সফর করেছেন। ইশাকদার পাকিস্তানের বিদেশ মন্ত্রী, উপপ্রধানমন্ত্রীর আসার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তান সাম্প্রতিক ঘটনা প্রবাহের জন্য তিনি সফর বাতিল করেছেন। ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে রেখেছে ইসলামাবাদ, ইউনূস যাননি, সময় সুযোগ হলেই তিনি চলে যাবেন। সরাসরি বিমান চালু হচ্ছে দুদেশের মধ্যে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কন্টেনার ভর্তি জাহাজ আসছে এবং সেই কন্টেনারে কি আছে বাংলাদেশের কর্তৃপক্ষ সেটা চেক করবে না। তাহলে বাংলাদেশের মাটি তো এখন সব থেকে উর্বর জমি পাকিস্তানি সন্ত্রাসীদের ভারতের বিরুদ্ধে হামলা করার, যেখানে বাংলাদেশের সরকারই সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব নিয়ে চলে, ভারত বিরোধী সন্ত্রাসীদের প্রতি।
নইলে কুখ্যাত সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? অর্থাৎ ভারত সরকার নিশ্চয়ই তারা নজরদারি করছে। ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে 4000 কিলোমিটারের বেশি, সীমানায় পুরো তো আর বেড়া দেওয়া সম্ভব হয়নি। রিভারাইন বর্ডার আছে, ল্যান্ড বর্ডার আছে, অনেক জায়গায় অরক্ষিত। সেই সব জায়গা দিয়ে কিন্তু নন স্টেট অ্যাক্টররা পাকিস্তানের মদতে হামলা চালাতে পারে ভারতে। কারণ সরাসরি বিমান পাকিস্তান করতেই পারে, যেরকম জিহাদি সেনাপ্রধান পাকিস্তানের ক্ষমতায়, তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু। ওই 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করব যেটা বলেছিলেন ভুট্টো, সেই পরম্পরা তো চলছে। সেই পরম্পরাকে মাথায় রেখে জিহাদি জেনারেল অ্যাডভেঞ্চার করতে পারে, তাহলে পাকিস্তান ধুলোয় মিশে যাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই ভারতকে রক্তাক্ত করার জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারে আইএসআই এবং পাক সেনা, এবং অবশ্যই সন্ত্রাসীদের দিয়ে। নানাবিধ সন্ত্রাসী সংগঠন, না, লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, অনেক। বাংলাদেশের মাটিতে আনসারুল্লাহ বাংলা আছে, হিজবুত তাহরির আছে। এদেরকে কাজে লাগিয়ে এই ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের যে যে অঞ্চল আছে, 7 সিস্টার আছে, সেখানে কিন্তু হানা দিতে পারে জঙ্গিরা, এবং তাদের মদত দেবে পাক সেনা এবং আইএসআই, এবং অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তারা জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে চায় না। এই যে আমরা চন্দ্রবাগার জল পাকিস্তানে যেতে পারছে না, শুকিয়ে গেছে, স্লুইস গেট বন্ধ করে দিয়েছি। ছবি দেখছিলাম যে চন্দ্রবাগার নদীতে অসম্ভব কারেন্ট থাকে, হাঁটুর গোড়ালি অব্দি জল, সেই জলে লোকজন সেলফি তুলছে, ঘুরে বেড়াচ্ছে, হেঁটে নদী পার হচ্ছে। অর্থাৎ শিয়ালকোটের কি অবস্থা হবে এই গ্রীষ্মে বুঝতেই পারছেন আপনারা। তাহলে বিলাবল কি বলেছিল? জল বন্ধ হওয়াটা যুদ্ধের সামিল। আমি মনে করিয়ে দিতে চাই, ভারতীয়দের রক্ত আর নদীর জল একসঙ্গে বইতে পারে না। আগে ভারতীয় সনাতনীদের রক্তের হিসেব হবে, তারপর জলের কথা ভেবে দেখা যাবে। দুটো একসঙ্গে চলতে পারে না। একদিকে কূটনৈতিক পদক্ষেপ তো হচ্ছেই, যে আইএমএফ এডিবির কাছে পাকিস্তান লোনের জন্য দরখাস্ত করেছে, আইএমএফ এর থেকে পেয়েছে কয়েক কিস্তি, আরো $130 কোটি পাওয়ার কথা, সেটা যাতে না পায় তার জন্য ভারত উদ্যোগী হয়েছে। এডিবির কাছে অনেক টাকা ঋণ চেয়েছে পাকিস্তান, সেটা যাতে না পায় সেই জন্য উদ্যোগী আমরা হয়েছি। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে পাকিস্তানকে আবার দূষর তালিকায় ঢোকানো যায় কিনা সে নিয়ে আমরা উদ্যোগী হয়েছি, এবং এগুলোতে আমরা সফল হব। তারপর ঝিলাম চন্দ্রবাগার জল, ঝিলামে স্লুইস গেট খুলে দিয়েছে, জল ছেড়ে দিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ভেসে গেছে। আবার চন্দ্রবাগায় স্লুইস গেট আটকে দিয়েছে, শিয়ালকোট শুকিয়ে যাচ্ছে। ওই যে বললাম, ভারতীয়দের রক্ত আর চন্দ্রবাগা ঝিলামের জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। আগে প্রত্যেক ভারতীয় রক্তের মূল্য চোকাতে হবে। যেভাবে নির্মমভাবে পাক জঙ্গিরা হিন্দুদের খুন করেছে, সনাতনীদের রক্তে প্লাবিত হয়েছে ভারত মাতার মাটি, তার জবাব না দেয়া পর্যন্ত কোনো রকম সৌজন্য দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। এই বিষয়টাকে কারোর মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। অনেকে এর মধ্যেও পাকিস্তান প্রেমী আছেন, আলাপ আলোচনার মাধ্যমে মেটাতে হবে। ৭৭ বছর ধরে আলাপ আলোচনা চলছে। কখনো পাকিস্তান সন্ত্রাস জঙ্গি হানার পথ থেকে সরে দাঁড়িয়েছে? বড় কোনো ঘটনা ঘটলে কিছুদিনের জন্য চুপ থাকে আন্তর্জাতিক মহলের চাপে, ভারতের প্রত্যাঘাতের ভয়ে। তারপর যখন পরিস্থিতি অনেকটা
স্বাভাবিক হতে যায় তখনই তারা আবার আক্রমণ করে। পাকিস্তানের ন্যারেটিভ কি? ফলস ফ্ল্যাগ অপারেশন। এটা কি জিটি সিংপুরা? বিল ক্লিন্টন এসেছিলেন 25 বছর আগে, 38 জন শিখকে খুন করেছিল পাক জঙ্গিরা, লস্করে তৈবা। পাক ন্যারেটিভ ছিল ক্লিন্টন ভারতে এসছেন, সেই জন্য ভারতই ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে। পরে জানা গেছে ডেভিড কোলম্যান হেডলির বয়ান থেকে লস্কর এর পিছনে যুক্ত ছিল, চালিয়ে দেওয়া হয়েছিল ফলস ফ্ল্যাগ অপারেশন। কাশ্মীর যখন ট্যুরিজমের বুম, 65% কাশ্মীরের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে একটা সরকার এসেছে, পরিকাঠামোয় বিপুল লগ্নি হচ্ছে, ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে কাশ্মীর রেলের মানচিত্রে যুক্ত হয়েছে, পৃথিবীর সব থেকে উঁচু ব্রিজ তৈরি হচ্ছে, যেটা ইনফ্রাস্ট্রাকচার মার্ভেল, এবং কাশ্মীরিরা মেন স্ট্রিমে ফিরছেন। সেই সময় কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে না। ওটা পাকিস্তান চিরকালীন দুর্বৃত্ত রাষ্ট্র, তো এই ন্যারেটিভটা বাজারে খাওয়াতে চাইছে। ওটা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের কাজ। তার প্রমাণ তো ভারত দিয়েছে। একটা কমান্ডো পাকিস্তান স্পেশাল সার্ভিসের মুসা, সে তো এই জঙ্গিয়ানায় যুক্ত। অতএব ক্ষমা নেই। পশ্চিমের দেশ আটলান্টিকের ওপার থেকে ডিএসকালেট করা আলোচনার কথা বলছে, তারা বাস্তব পরিস্থিতি জানে না। পাকিস্তানের সঙ্গে আলোচনায় কোনো লাভ হবে না। আর আমরা তো, যে কাশ্মীর পাকিস্তানের দখলে আছে সেটা আমাদের ভূখণ্ড। পাকিস্তানের অকুপেশন আর্মি সেখানে গেছে, সেখানে তারা জঙ্গিদের ঘাঁটি তৈরি করেছে, লঞ্চ প্যাড তৈরি করেছে। আমাদের ভূখণ্ড দখল করে পাকিস্তানের আর্মি যদি জঙ্গিদের মদত দেয়, তাহলে আমাদের ভূখণ্ড থেকে জঙ্গি উচ্ছেদ করার অধিকার ভারতবর্ষের আছে, এবং সেই ভারতবর্ষ সেই অধিকার প্রয়োগ করবে। আন্তর্জাতিক জনমত এটা জানে। কিভাবে কি হবে অপেক্ষা করতে হবে। তবে বিগত 4-4টে যুদ্ধের মতো পাকিস্তান কিন্তু প্রথমে আক্রমণ করেছিল, এবারেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। আসিম মনির অত্যন্ত ধূর্ত সাম্প্রদায়িক জিহাদি জেনারেল। তিনি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে জঙ্গি জিহাদিদের বাংলাদেশের মাটি থেকে ভারতকে আক্রমণ করার নীল নকশা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। নইলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত জেনারেলরা বলতেন না যে এই হলো সময় ভারতের 7 সিস্টার দখল করে নেওয়া। তাই পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্ব উত্তর পূর্ব সীমান্তেও আমাদের যথেষ্ট নজরদারি এবং সতর্ক থাকতে হবে। ভারত সরকার সেই কাজটাই করছে।